আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় এবারও আমি শাকিল উদ্দিন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন শিক্ষাই আলো অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, আর সেই মেরুদণ্ড গড়ার কারিগর হলেন আমাদের শিক্ষকেরা। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। আমাদের আজকের অতিথি লুৎফুন্নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফণীভূষণ পাল স্যার। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমাদের অতিথির কাছে সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। আমাদের জিবি টেলিভিশনের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আপনাকে আমাদের জিবি টেলিভিশন স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো স্যার, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাই। আমরা আমাদের জিবি টেলিভিশনের মাধ্যমে আমাদের শিক্ষা আলো অনুষ্ঠানের মাধ্যমে আমরা গোলাপগঞ্জ উপজেলা সহ দেশের আমাদের যারা দর্শকদের মাঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি। তো এরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই আয়োজন। প্রথমে আমরা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের স্টুডিওতে আসছেন। আপনার শিক্ষকতা পেশায় আসলে কিভাবে আসা? আমার শিক্ষকতা পেশায় আসার মুখ্য কারণ হচ্ছে, যখন ছোট ছিলাম তখন দেখতাম গ্রামের সিংহভাগ মানুষ নিরক্ষর। দেশ বিদেশ থেকে যখন পত্র আসতো, একটি চিঠি আসতো, এই চিঠিটি পড়ার জন্য বা লেখার জন্য কয়েক মিলে কয়েক বাড়ি ঘুরে ঘুরে মানুষ পাওয়া যেত না। এবার যদি কাউকে পাওয়া যেত, তাদের কাছে হয় সকালে, উনি বলতেন বিকালে, এইভাবে অনেক অনেক যন্ত্রণা মানে সহ্য করতে হতো। এসব কিছু আমাকে মনে পেয়ে দিয়েছে। আর তার থেকে আমি মনে মনে ভাবলাম যে কীভাবে এই অবস্থা থেকে ফিরে আসা যায়। তাই স্বপ্ন দেখেছিলাম, যদি লেখাপড়া করতে পারি তাহলে একদিন হয়তো আমি শিক্ষকতা পেশা বেছে নেব। ছোটবেলা থেকে আমার এই স্বপ্ন ছিল। হ্যাঁ, এই স্বপ্ন ছিল। এরপরে ধাপে ধাপে যখন আমার লক্ষ্য ছিল শিক্ষকতা পেশা নিয়ে আসতে, আমি শিষ্য জাতি করে পুষতে পারি, তার জন্য আমার সংগ্রাম চলেছে। এবং সেই দীর্ঘ 40 বছরের সংগ্রামের গত 6 এপ্রিল আমি প্রধান শিক্ষক হিসাবে আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আপনি দীর্ঘ 40 বছর থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। এবং জি। আমার এই শিক্ষকতা জীবনে বর্তমানে প্রায় প্রতিটি সেক্টরে অনেক শুভাকাঙ্ক্ষী আমার শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকের উচ্চপদস্থ, বিশেষ করে মেজর বলি, প্রধান শিক্ষক বলি, প্রিন্সিপাল বলি, এমনকি রাজনৈতিক জীবনের ক্ষেত্রেও অনেক অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, প্রবাসীও রয়েছেন। প্রবাসী অনেক, যেমন আমেরিকা, লন্ডন। আমেরিকাতে যেমন মেয়র পর্যায়ে আমার স্টুডেন্ট আছে, আর লন্ডনে আমার এমপি আমার স্টুডেন্ট আছে। এইভাবে আমার ডাক্তার, আমার এই বাংলাদেশি বিশেষ করে ডাক্তার আছে, আমার যে চিকিৎসার জন্য আমার ছাত্রই আমাকে অপারেশন করেছিল। এর চেয়ে বড় আমার পাওয়ার কিছু নেই। আমি যা পেয়েছি আমার জীবদ্দশায়, যদিও টাকা পয়সা বেশি পাইনি, কিন্তু আমার জীবন সার্থক হয়েছে যে প্রত্যেকটি সেক্টরে আমার মানুষ যখন দেখতে পাই, এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি। তো দীর্ঘ 40 বছর থেকে আপনি শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন। তো যখন শুরুর দিকের আপনি আমাদের অনুষ্ঠান শুরুর সময় যে কথাটা বললেন যে সমাজে শিক্ষিত মানুষের অনেক অভাব ছিল, একটা চিঠি পড়তে হলে অনেক ইয়ে করতে হতো। তো আপনি যখন শিক্ষকতা পেশা শুরু করেছিলেন তখনকার যদি দুই একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেন ছোট্ট করে। তখনকার সময়ে আমরা তো অনেক মজার ঘটনা আছে। যেমন তখন বাতি জ্বালানো অনেকের সামর্থ্য ছিল না পড়ার। তে অনেক সময় এই দেখতাম একটা পাত্রের মধ্যে একটা তেল নিয়ে ভিজিয়ে বাতি জ্বালিয়ে থাকে পড়তো। তো মনে মনে আমি হাসতাম, কি তো বলতাম যে এভাবে কীভাবে পড়া সম্ভব। বলতেন না, আর্থিক সচ্ছলতার নেই, আমি বাতি জ্বালাতে পারবো না। এই জন্য ওই দিন টাকার অভাবে অনেকে এইভাবে বাতি জ্বালিয়ে, অনেক সময় মোমবাতি দেখতাম এটা গ্লাসের মধ্যে পানি দিয়ে, পানির মধ্যে মোমবাতি ঢুকে এত কম অপব্যয় হয়। এইভাবে মানুষ লেখাপড়া করেছে। এবং আরও আছে অনেক ঘটনা যা আমার মনে অনেক পেঁয়াজ দিয়েছে। অর্থের কারণে
অনেকে লেখাপড়া করতে পারে নাই, অনেকে পোশাক পরিধান করতে পারে নাই। আর এসব কষ্ট আমি অনেক মানে পিয়া দিয়েছি। তাই আমি চেয়েছি যে এই ধরনের মানুষ যাতে, শিশুরা যাতে অনাহারে অর্থের অভাবে যেন ঝরে না পড়ে। যার জন্য আমার এই চাকরি জীবনে এসে আমি সবচেয়ে বেশি একটি গুরুত্ব দিয়েছি, আমি চেষ্টা করব কিভাবে এই অবহেলিত যারা শিক্ষিত মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে সহযোগিতা করা যায়। তাদের জন্য আমরা চেষ্টা করেছি তাদের আর্থিক, যেমন বই কেনা, তাদের পোশাক কিনে দেওয়া, তাদের বিনা অর্থে তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করা, এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি। জি। তো আপনাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, বর্তমান যে কর্মমুখী বিশ্ব, আমরা কর্মমুখী বিশ্বে দেখি যে শিক্ষার্থীরা সেই স্কুল জীবন থেকেই ডিগ্রি অর্জন করার জন্য, সার্টিফিকেট সংগ্রহ করার জন্য, মানে শুধু মুখস্থ বিদ্যাই বা সিলেবাস ভিত্তিক যে লেখাপড়াটা আছে এটার দিকে ঝুঁকে থাকে। তো আপনি কি মনে করেন যে এই ডিগ্রি অর্জন বাদেও শিক্ষার্থীদের অন্য কোনো দক্ষতা অর্জন করা প্রয়োজন স্কুল জীবনে বা কলেজ জীবনে? বর্তমান এই যে প্রতিযোগিতার যুগ, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে কেউ মুখস্থ বিদ্যায় জ্ঞান অর্জন করে আমরা কেউ টিকে থাকতে পারবে না। এখন লেখাপড়ার পাশাপাশি আমরা যদি সবাই কর্মমুখী শিক্ষার প্রতি আমরা সবাই অগ্রসর হই এবং এক্ষেত্রে যদি শিক্ষার্থীদেরকে আমরা উৎসাহিত করি, তাহলে প্রত্যেকটি শিক্ষার্থী দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে উঠবে। একসময় আগে বলতেন, মানুষে বলতো ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট। এবারে অনেকে বলতো যে এখন দেখা যায় একটি নয়, যদি 10টি সন্তানই হয় এবং তাদেরকে যোগ্য আমরা হিসাবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে জনগণ কখনো আপদ হয় না, সম্পদ হয়। তো সমস্যা হচ্ছে আমরা তাদেরকে সম্পদ হিসাবে গড়ে তুলতে পারি না। তো তাদেরকে এই লেখাপড়ার ক্ষেত্রে আমরা উৎসাহ দিতে পারি না। আমাদের প্রাচীন যুগে যে এই যে কড়াকড়ি মানে শিক্ষার ক্ষেত্রে যে ধরনের যে শক্ত প্রথা ছিল, যার জন্য বিশেষ করে শিক্ষার্থীরা উৎসাহ পেত না। পরবর্তী জায়গাতে আমরা উন্নত বিশ্বে তাকাই, তাদের লেখাপড়ার ক্ষেত্রে দেখা যায় অনেক উৎসাহ, আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা লাভ। আমরা দেশের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই যে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার জন্য শিক্ষার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়, স্কুলে যেতে চায় না। আর উন্নত বিশ্বে দেখা যায় শিক্ষার্থীরা আনন্দের সাথে সেই স্কুলে যাওয়ার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, কখন স্কুলে যাব, কখন যাব। আমরা যদি তাদের মতো আমরা কি করতে পারি, এই শিক্ষা ক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি। তো খুশির মধ্য দিয়ে আমরা শিক্ষক যারা আছি তারা যদি শিক্ষার্থীদের মনে উৎসাহ আনন্দ দিয়ে আমরা শিক্ষাদান করতে পারি, শিক্ষার্থীরা সেক্ষেত্রে নিরুৎসাহিত না হয়ে উৎসাহিত হবে। এবং আমার বিশ্বাস যে কোনো শিক্ষার্থী যদি আজকে নিরুৎসাহ, যদি শিক্ষাক্ষেত্রে আমরা তাদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, তাদের উৎসাহ দান করি এবং তাদের এইটুকু আমরা দিতে হবে, তাদের কোন শিক্ষা দেব। বিশেষ করে আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা নৈতিক শিক্ষা দেব। আমরা কেবলমাত্র মুখস্থ শিক্ষা নয়, উচ্চ ডিগ্রি অর্জন করার শিক্ষা নয়, আমরা শিক্ষার্থীদেরকে ধর্মীয় নীতিবোধের আলোকে এবং যেভাবে তাদের মেধা বিকাশ করতে, যেভাবে তাদের যে সুশিক্ষা অর্জন করতে পারে। অর্থাৎ আমরা এমন শিক্ষা দিতে চাই না যে আমরা সন্তানদেরকে আমরা শিক্ষিত করলাম কিন্তু বিদ্যা অবস্থায় গিয়ে আমরা সবাই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। সেই পথে বেরিয়ে আসতে হবে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যে শিক্ষায় তারা পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে, শিক্ষকদের সম্মান প্রদর্শন করতে পারে এবং তাদেরকে নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, দেশের জন্য আমি তো নিজের জন্য, পরের জন্য, নিজেকে যেন দেশের কাজে, জনগণের কাজে এগিয়ে বিলিয়ে দিতে পারি। সেইটাই যে মানুষের জন্য, মানুষের জন্য এই সত্য উপলব্ধি করে আমরা শিক্ষা দেব, অর্থের জন্য নয়। আমরা মানুষের কাজ করব যাতে করে এ দেশকে এগিয়ে নেওয়া যায়, বিশ্বের উন্নত বিশ্বের তাল মিলিয়ে এ দেশ যেন এগিয়ে যেতে পারে। আমরা চাই আমরা বর্তমানে যে অবস্থানে আছি শিক্ষাক্ষেত্রে, এইটা পরিবর্তন প্রয়োজন। এটা আমরা যেন বর্তমান এই যে শিক্ষামন্ত্রী যিনি আছেন, তিনি অনেক শিক্ষার বিপ্লব ঘটানোর জন্য উনি যে প্রয়াস, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি কয়েকদিন থেকে আমি এসএসসি পরীক্ষায় ডিউটি যাই,
যে আমি দেখতে পাচ্ছি যে পরীক্ষার সেই পূর্বের যে সেই তৎপরতা রয়েছে, তৎপরতা অবশ্যই বেড়ে এসেছে। এবং আমাকে শিক্ষকরা এসে বললেন, স্যার এখন পরীক্ষা নিতে ভালো লাগে। এবং বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীরা পরীক্ষা নিচ্ছে এবং শিক্ষার্থীরা বুঝতে পারতেছে পরীক্ষা দিচ্ছে। তো এই দ্বারাটা আরো বেগবান করা, আরো গতিশীল করা, আরো যাতে প্রাণ করা যায় সেদিকে সরকার ভূমিকা নিবে, সেই আমাদের আশা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বক্তব্যের মাধ্যমে এখন যে বক্তব্যটা বললেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে তুলে ধরেছেন। আমরা আসলে বাস্তব দিয়ে আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অনেকটি অনেক তফাৎ পিছনে। রয়েছে। তো এই প্রশ্ন, আপনার এই বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমরা প্রায় প্রতিটি স্কুলেই দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যে স্কাউটিং, ভলেন্টিয়ারিং, কুইজিং বা বিভিন্ন বিষয়বস্তুগুলা ইয়ে থাকে, শিক্ষা ব্যবস্থার সাথে এড থাকে, এই বিষয়গুলো একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব তৈরিতে কিভাবে প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই। কেবলমাত্র পুঁথিগত বিদ্যা মানুষের জীবনকে আদর্শ মানে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলতে পারে না। এই শিক্ষার পাশাপাশি তাদের বর্তমানে যে বিতর্ক প্রতিযোগিতা আছে, ক্রীড়া প্রতিযোগিতা আছে, নানা খেলাধুলা আছে, এই যে সব একান্ত ওতপ্রোতভাবে জড়িত। যেমন বিতর্ক প্রতিযোগিতায় আমরা চারা যদি আমরা অংশগ্রহণ করি, শিশুরা, আমাদের যে শিক্ষার্থীরা, যেমন ভালো ভালো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের দেখা যায় তাদের যে চর্চা তা পরবর্তীতে লিডারশিপ দিতে করতে অনেক ভূমিকা রাখে। কিন্তু আমাদেরকে এই গ্রামাঞ্চলে এই শিশুরা অনেক জানতে পারে, কিন্তু এই যে তাদের চর্চা বলার সেই সেই চর্চা কম, যার জন্য শহরাঞ্চলে বা শিক্ষার্থীদের সাথে আমাদের গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা তাল মিলিয়ে চলতে পারে না। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠানে এটা প্রতিযোগিতা, যে বিতর্ক প্রতিযোগিতা, এই ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এতে কি হয়, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বের ভাব গড়ে ওঠে, জি জি, তাদের মেধার বিকাশটা ঘটে এবং তাদের যে বিভিন্ন গুণাবলী বহিঃপ্রকাশ ঘটে এবং দেশ ও জাতির প্রতি তাদের দেশের কিভাবে দেশপ্রেমটা জাগ্রত। ধন্যবাদ। আর বিশেষ করে আমি বলবো যে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হলে আমাদের প্রয়োজন হবে ছাত্র, শিক্ষক, অভিভাবক এই সকলের সমন্বিত প্রচেষ্টা। আমি বিশেষ করে এই যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষদেরকে কিভাবে এই শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করা যায় তার জন্য আমার বিশেষ করে আমি বলবো যে আমি আমার গ্রামে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমি প্রতিটি গ্রামে প্রতি সপ্তাহে একদিন করে আমি যে উঠোন বৈঠকের নামে একটি প্রতিযোগিতা বৈঠকের আয়োজন করেছি। সেখানে অভিভাবক থাকবে, শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে এবং তাদের যে বিভিন্ন সমস্যাগুলা আমরা জেনে সে সমস্যার সমাধান করার চেষ্টা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। আমরা প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকে জীবনে, একটা ক্যারিয়ারের ইয়ে থাকে যে আমরা বড় হয়ে এই হব সেই হব। মানে ছাত্র জীবন থেকে এই লক্ষ্যটা আমাদের প্রত্যেকের জীবনে থাকে। আমরা বর্তমানে অনেক সময় দেখি যে অনেক শিক্ষার্থী তার যে ক্যারিয়ারের লক্ষ্যহীনতায় ভুগে। তো সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে একজন শিক্ষার্থীকে তার ক্যারিয়ার নির্বাচনে সহযোগিতা করতে পারেন বা দিক নির্দেশনা দিতে পারেন? আমি বিশ্বাস করি যে কথা আছে যে লক্ষ্যহীন নৌকা ফিরে গাঁঠে গাঁঠে। জীবনে প্রথমে প্রত্যেক শিক্ষার্থীকে লক্ষ্য অবশ্যই নির্ধারণ করতে হবে জি, এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তার কাজ করতে হবে এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন একজন শিক্ষক। শিক্ষক এই শিক্ষার্থীর কাছ থেকে উনি বুঝতে পারেন যে কিভাবে শিক্ষার্থী কোন ক্ষেত্রে সে বেশি উৎসাহী। তাই বিভিন্ন কাজের মধ্য দিয়ে বোঝা যায় যে একজন ফুটবল খেলাধুলার প্রতি যে আছে, খেলাধুলার দিকে থেকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করতে হবে। দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে অনেক উদ্ভিদ বিজ্ঞানী উদ্ভিদের ক্ষেত্রে মনোযোগী বেশি, তাদেরকে উদ্ভিদ বিদ্যায় সেদিকে তাদেরকে উৎসাহিত করতে হবে। একজন যেমন কেউ ডাক্তার হতে চায়, দেখা যায় তার উৎসাহ আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে। আমরা যদি উৎসাহিত করি এবং তাদেরকে যে তার মেধা প্রজ্ঞা অনুযায়ী তার আমরা যদি সাজেশন দিতে পারি
যে সে কি করবে, তখন আমার মনে হয় সে হাবুডুবু খাবে না, সে তার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সে আহ, সক্ষম হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাচ্ছি। আমরা তো বর্তমানে ফোর্থ জেনারেশনে আছি, বহির্বিশ্ব ফোর্থ জেনারেশনে বসবাস করছে। তো এই ফোর্থ জেনারেশনে এসে এআই এর যুগে একজন শিক্ষকের ভূমিকা কি হতে পারে আপনি মনে করেন? যেহেতু প্রাচীন বা আপনি তো দীর্ঘদিন থেকে শিক্ষা ব্যবস্থায় আছেন, আগের ব্যবস্থা বর্তমান ব্যবস্থায় তো অনেক পার্থক্য আছে। এ বিষয়ে যদি একটু বলতেন সংক্ষেপে একটু। বর্তমানের এই যে যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্য প্রযুক্তির যুগে আমি বলবো যে একজন শিক্ষার্থী মোবাইলের ব্যবহার, মোবাইল উপকার করে নিঃসন্দেহে বলা যায়, কিন্তু এর কুফল অনেক বেশি আছে। জি জি। তো এই কুফল সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে। এই কুফল সম্পর্কে যখন সে ধারণা পাবে, তখন সে এর প্রয়োগ, সে এই যে মোবাইল ব্যবহার সে সংকৃত করে আনবে। আর বিশেষ করে এই তরুণ প্রজন্ম যারা আছে, এদেরকে অভিভাবকের চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে একজন শিক্ষক। কারণ একজন শিক্ষক একজন শিক্ষার্থীর কেবল শিক্ষক নন, তার পিতা, তার সহপাঠী, তার বন্ধু, যে সময় যে ধরনের ভূমিকা নেওয়ার প্রয়োজন একজন শিক্ষক শিক্ষার্থীর কাছে সে ধরনের ভূমিকা রাখবেন। এক্ষেত্রে সে নিজেকে এই তথ্য প্রযুক্তি যুগে নিজেকে সঠিক পথ বেছে নিতে সক্ষম হবে বলে আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে কষ্ট করে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। আমি সকল শিক্ষার্থী এবং আমাদের দেশে এবং বিদেশে যারা বসবাস করেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এর প্রোগ্রাম দেখার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞ অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি একটি বিষয়ে আমি সবাইকে অনুরোধ জানাবো। প্রথমত হচ্ছে অভিভাবকদের, আমি সকল অভিভাবকগণের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনাদের সন্তানদেরকে মানুষ করে গড়ার লক্ষ্যে, আলোকিত সন্তান গড়ার লক্ষ্যে এই শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতে সচেষ্ট হবেন। কারণ বর্তমান প্রজন্ম সিংহভাগ বিপদগামী হচ্ছে এই মোবাইলের অপব্যবহারের কারণে। সুতরাং এক্ষেত্রে আমার সকল অভিভাবক সচেতন থাকবেন, সেটি আমার অনুরোধ রইল। এবং সকল শিক্ষার্থীর কাছে সেই অনুরোধ থাকবে, নিজেকে গড়তে হবে, মনে রাখতে হবে লাইফ স্ট্রাগল। তাই নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ত্যাগ স্বীকার করতে হবে, প্রথমত ইচ্ছা পোষণ করতে হবে, চেষ্টা থাকতে হবে। আমার বিশ্বাস যদি ইচ্ছা এবং চেষ্টা থাকে, দেখেও যে বিশেষ সিদ্ধান্ত নেবে সফল হবে নির্দ্বিধায় আমি বলতে পারি। যার জন্য আমার অনেক উদাহরণ আছে। অনেক শিক্ষার্থী আজকে ছোট দেখতে দেখেছি, সে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করেছিল বলে সে একটি ছোট ছেলে, বিশেষ করে আমাদের এই আলীনগর ইউনিয়নে, সে বলেছিল যে আমি ডাক্তার হতে চাই। সেই ডাক্তার হতে চাই এই যে মনে মনে সে মনে মনে কল্পনা করেছিল, সত্যিকারে সে একদম পরবর্তীতে সে একজন এমবিবিএস ডাক্তার হতে সক্ষম হয়েছে। সেটি সম্ভব হয়েছে একমাত্র তার চেষ্টার মাধ্যমে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অতিথির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।